সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বীপ রক্ষা এবং মায়াদ্বীপ নামকরণের সার্থকতা। আসলে এই নামটির সাথে আমরা স্থানীয় সাধারণ জনগণ এবং পুরো বাংলাদেশের বাইরেরও অনেকের পরিচিতি রয়েছে মায়াদ্বীপ, কিন্তু সে মায়াদ্বীপ রক্ষা এবং নামকরণের সার্থকতার বিষয়টি অনেকেরই, বিশেষ করে যারা নতুন প্রজন্ম তাদের অনেকেরই অজানা। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বলে লাইভে এসেছি। এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন সাহসী এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েস। কবি শাহেদ কায়েসকে ধন্যবাদ জানাই যে আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর এই বিষয়টি নিয়ে আমরা আজকে দীর্ঘক্ষণ আলাপ করব যে দ্বীপ রক্ষার জন্য এবং নামকরণের পিছনে কারা কাজ করেছেন এবং এর সার্থকতা কি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বলে লাইভে এসেছি। আমি ধন্যবাদ জানাই আমার এই লাইভটিকে গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য, যিনি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাহসী এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েস। আপনারা আসলে আমাদের এই লাইভের সাথে যুক্ত থাকলে বুঝতে পারবেন যে দ্বীপ রক্ষার পিছনে কবি শাহেদ কায়েসের কি ভূমিকা রয়েছে। আমি শুরুতেই কবি শাহেদ কায়েসকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি দ্বীপ রক্ষায় কি ধরনের ভূমিকা রেখেছিলেন। আমরা জানি বিভিন্ন সময় পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ, বিভিন্ন ধরনের নিউজ প্রকাশ হয়েছে, সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, এবং সেই সংবাদ মাধ্যমের নিউজগুলোতে আপনার ব্যাপক ভূমিকা আমরা লক্ষ্য করেছি এই দ্বীপ রক্ষার জন্য। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ মিজান। ধন্যবাদ জানাই এই মিজানুর রহমান মামুনের ব্যক্তিগত যে পেজ, সেখানে আজকে আমাকে এই লাইভ টক শোতে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাই যারা দর্শক শ্রোতা আছেন, যারা আজকে এই অনুষ্ঠানটি শুনছেন সরাসরি। তো মায়াদ্বীপ এই নামকরণটি আসলে খুব যে প্ল্যান করে করা হয়েছে বিষয়টি এরকম না। 2006 সালে, মানে আমি যদি একটুখানি পেছনে যাই, 2006 সালে সেপ্টেম্বরে আমি ওই চরে প্রথমে যাই আসলে নুনের টেক, আনন্দবাজার দিয়ে নুনের টেকে যাই। নুনের টেক থেকে তারপরে আমি হাঁটতে হাঁটতে বিকেলবেলা, সারাদিন আমি ওই চরে ছিলাম একটা কাজে, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি মায়াদ্বীপের ওই অংশটাতে যাই। আসলে ওইখানে তো মায়াদ্বীপ বলে তো কোনো স্থান ওইভাবে মানে ডকুমেন্টেশন কিংবা কোনো পেপারের মানে সরকারি নথিতে সেই কোনো নামকরণ নাই। সেখানে ছিল গুচ্ছগ্রাম, সবুজবাগ, রঘুনাথ চর, তিনটি অংশ ছিল ওই চরে। এবং এটি বলে রাখা ভালো যে এই যে নুনের টেক, এটি হচ্ছে অত্যন্ত কয়েকশো বছর প্রাচীন একটি চর এবং অত্যন্ত সমৃদ্ধ একটি চর। তার পাশেই পরবর্তীতে জেগেছে একটি চর, নতুন জায়গা চর। সেই চরটির নাম, একটা অংশ হচ্ছে সবুজবাগ, একটা রঘুনাথ চর, একটা হচ্ছে গুচ্ছগ্রাম। তো এগুলো একটা ইতিহাস আছে, গুচ্ছগ্রামের একটা ইতিহাস আছে। পরবর্তীতে আমি যখন ওখানে যাই 2006 সালের সেপ্টেম্বরে, তখন আমি আসলে ওই জায়গাটা গিয়ে আমার অসাধারণ ভালো লাগে। পাশে হচ্ছে বিশাল মেঘনা নদী বয়ে যাচ্ছে, যে পথ দিয়ে এই নদী চলে গেছে, একদিকে চলে গেছে ভৈরব হয়ে সিলেট, অন্যদিকে চলে গেছে সেই এই নদীকে মিশেছে বা ইয়ের সঙ্গে, বুড়িগঙ্গের সঙ্গে মিশেছে, এবং ওই নদী ওই পথ ধরে কিন্তু চলে যাওয়া যায় সেই বরিশাল অব্দি। তো এই একটা অসাধারণ একটা দৃশ্য আমার সামনে খুলে যায়, এবং আমার কাছে মনে হয় যে সেন্ট মার্টিনের চেয়ে অনেক সুন্দর হচ্ছে এই মায়াদ্বীপ। তখনকার যে একেবারে ছিল, এখন অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু ওই সময়টা এরকম ছিল। তখন আমরা মানে আমাদের সুবর্ণগ্রাম ফাউন্ডেশন বলে আমাদের একটি প্রতিষ্ঠান আছে, আপনারা অনেকেই জানেন, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এবং সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন। তো অর্থনৈতিক অবস্থা কম্পারেটিভলি অনেক ভালো, কিন্তু এই যে গুচ্ছগ্রাম, সবুজবাগ, রঘুনাথ চর, এখানে অনেকটা ছিন্নমূল মানুষ তখন বাস করতেন, এবং তাদের আর্থিক অবস্থা খুবই নাজুক ছিল। সেখানে কোনো স্কুলও ছিল না, এবং নুনের টেকে একটি প্রাইমারি স্কুল তখনও ছিল, বাট যেহেতু ওখানে আসলে নিম্নবিত্ত মানুষের বসবাস এবং অসচেতন মানুষ কম্পারেটিভলি, তারা শিশুদের স্কুলে পাঠাতো না, এবং তারা স্কুলে গেল একটা সময় ঝরে যেত। তখন আমরা সিদ্ধান্ত নেই 2007 সালে জানুয়ারিতে যে ওখানে একটা স্কুল গড়ায়, এবং সেই স্কুলটির নামকরণ করি মায়াদ্বীপ শিশু পাঠশালা। তো তার আগে একটু বলে নেওয়া ভালো যে 2006 সেপ্টেম্বরে যখন আমি ওই মায়াদ্বীপে চরে যাই, তখন সারাদিনে ওই চরে ছিলাম। আমার সঙ্গে আমি কথা বলেছি, আমার মনে আছে আলমাস মাস্টার বলে একজন ব্যক্তি ছিলেন, উনি মারা গিয়েছেন, ওনার সঙ্গে আমার কথা হয়, এবং উনি কথা প্রসঙ্গে বলেন যে নুনের টেক ওই অংশটা হচ্ছে গুলশান, আমরা হচ্ছে বস্তি।
এই কথাটা শুনে আমি খুব চমকে উঠি, এবং পরবর্তী যখন আমি জানার চেষ্টা করি তখন আমি বুঝতে পারি যে আসলে এই অংশটা নানাভাবে অবহেলিত এবং নানান ধরনের ডিসক্রিমিনেশনের শিকার তারা। এখানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কস হচ্ছে না। তখন আমরা এই সিদ্ধান্ত নিই স্কুল করার, এবং ওই দিন সারাদিন থেকে আসলে এক ধরনের, যখন ফিরে আসি আমি সোনারগাঁতে মেইনল্যান্ডে, তখন আমার মধ্যে এক ধরনের মায়া, এক ধরনের ভালোবাসা এই চরটার জন্য, এই মানুষগুলোর জন্য কাজ করছিল যে এত সুন্দর একটা জায়গা, সাধারণ মানুষ, খুব সিম্পলিসিটি। এবং এসে আমার মনে আছে আমি একটি কবিতা লিখেছিলাম, সেই কবিতাটির নাম হচ্ছে মায়াদ্বীপ। পরবর্তীতে 2007 সালে জানুয়ারিতে আমরা যখন স্কুল গড়ে তুলি তখন স্কুলটার নামও দিই মায়াদ্বীপ শিশু পাঠশালা। এইভাবেই আসলে আমরা ইনভলভ হই এই চরের সঙ্গে। আমি এবং আমার সংগঠনে যারা ছিলেন তারা সবাই ইনভলভ হই চরের অ্যাক্টিভিটির সঙ্গে। আমরা স্কুল গড়ে তুলি। 3 বছর এটা চমৎকার স্কুল চলছিল 2010 সাল অব্দি। 2010-এর মাঝামাঝি, খুব সম্ভবত এপ্রিল কিংবা মে মাসে যখন রমজান শুরু হয়, তখন শুরু হয় চরে বালুকাটা। এবং ওই সময় আমরা আমাদের সুবর্ণগ্রাম ফাউন্ডেশন আমরা যারা ছিলাম আমরা ইনভলভ হই, এবং চরবাসীদের, ওই গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওদেরকে ইনভলভ করে সঙ্গে নিয়ে আমরা একটা আন্দোলন গড়ে তুলি, সেটা হচ্ছে মায়াদ্বীপ রক্ষা আন্দোলন। এবং সেই আন্দোলন করতে যে আমরা অনেক ধরনের হামলা মামলার শিকার হয়েছি, এবং আমি নিজে আমার বিরুদ্ধে 8টা মামলা করেছে, সবই হচ্ছে ফেব্রিকেটেড এবং ফলস, যার কোনো ভিত্তি ছিল না। আমি ওই সময় ওই স্থানে উপস্থিতি ছিলাম না যখন ঘটনাগুলো দেখানো হয়। প্রথম 2টা মামলা হয় আমার বিরুদ্ধে 2010 সালের 10ই ডিসেম্বর, একটা সোনাগাঁ থানায়, একটা মেঘনা থানায়। ভিন্ন ভিন্ন স্পট দেখিয়ে 2টা মামলা হয়, এবং 2টা মামলা 1 নম্বর আসামি হচ্ছে আমি। এবং ওই দিন আমার ছোট বোন ইতি, সুরা আক্তার ইতি হচ্ছে বিয়ে। আমি ছিলাম ললাটিতে, আমার গ্রামের বাড়িতে। অথচ আমি স্পটেই ছিলাম না, আমি ছিলাম 2টা মামলাতে আমি 1 নম্বর আসামি। এর পরবর্তীতে আরো 6টা মামলা হয়, সব মিলে 8টা ফেব্রিকেটেড ফলস মামলা হয় আমার বিরুদ্ধে। এবং গ্রামবাসী যারা ছিল তাদের অনেকের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়, কারো কারোর বিরুদ্ধে 10টা 8টা 10টা পর্যন্ত মামলা হয়, কারো কারোর বিরুদ্ধে 3টা 4টা মামলা হয়। এরকম ভাবে গ্রামের কেউই অলমোস্ট যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল বালু কাটার বিরুদ্ধে, অবৈধ বালু কাটার বিরুদ্ধে, তাদের সবার বিরুদ্ধে অনেকেই, অধিকাংশ ওই চরের মানুষ যারা বসবাসকারী তারা আপনার মামলা হামলা শিকার হয়েছে। জনাব কবি শাহেদ কায়েসের কাছে যদি আমি আরেকটু বিষয় জানতে চাই, আমরা যেটা জানতে পেরেছি যে আপনি যখন এই অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ওই মায়াদ্বীপের লোকজনদের সাথে নিয়ে, তখন আপনাকে শুধুমাত্র মামলা দিয়েই দমানো হয়নি, আপনাকে অপহরণও করা হয়েছিল। সেই অপহরণের দিনের ঘটনা যদি বলতেন একটু। এই আন্দোলন করতে যে, এই আন্দোলনটি হয় 2010 সাল থেকে 2013 সাল অব্দি, 4 বছর। মায়াদ্বীপ রক্ষা আন্দোলন আমরা 4 বছর করেছি। এর মধ্যে আমরা প্রশাসনের কাছে নানাভাবে গিয়েছি, অনেক সময় সহযোগিতা পেয়েছি, অনেক সময় পাইনি। আমরা পুলিশের কাছে গেছি, পুলিশ বিভাগ, তারপরে যে স্থানীয় প্রশাসন, ইউনো, তারপরে ডিসি অফিস, নানাভাবে আমরা স্মারকলিপি দিয়েছি। মুভমেন্টে বিভিন্ন ধরনের সংবাদ সম্মেলন করেছি, আমরা পত্রিকায় নানান ধরনের আর্টিকেল লিখেছি, আমি নিজেও লিখেছি। আমি প্রথম আলোতে আমি একটা আর্টিকেল আমার ছাপা হয়েছিল উপসম্পাদকীয়তে, সেটা হচ্ছে আমি মায়াদ্বীপ আমাকে বাঁচাও, এই শিরোনামে। এবং সোনারগাঁয়ের যে সাংবাদিক বন্ধুরা ছিলেন তারাও নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ওই সময়, এবং মিডিয়ার একটা বড় সাপোর্ট আমরা তখন পেয়েছি। আর ওই সময় আন্দোলন করতে যে, যেমন তখন কিন্তু বালু কাটার বিরুদ্ধে, এই স্যান্ড মাইনিং নিয়ে, অবৈধ স্যান্ড মাইনিং নিয়ে, ইলিগাল স্যান্ড মাইনিং নিয়ে কোনো ধরনের আইনও ছিল না, ল ছিল না। আমরা তখন, আমি নিজে বাদী হয়ে হাইকোর্টে রিট করেছি, এবং হাইকোর্ট থেকে আমাদের পক্ষে, গ্রামবাসীর পক্ষে স্টে অর্ডার দেওয়া হয়েছে যে এখানে বালু কাটা যাবে না। কিন্তু তারপরে কিন্তু বালু কাটা থামেনি। আমরা এইসব নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে আমরা গিয়েছি, তাদের কাছে আমরা ইমেল করেছি, চিঠি লিখেছি, এবং বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন ফোরামে আমরা কথা বলেছি। এটার সাথে শুধু এই যে মায়াদ্বীপ রক্ষা আন্দোলনের সঙ্গে শুধুই যে মানুষের জীবন জীবিকা জড়িত তা না, এখানে এনভায়রনমেন্টের একটা বড় একটা ইস্যু ছিল, যার ফলে পবা, বিশেষ করে পবা, পরিবেশ বাঁচাও আন্দোলন, পবা, রিভার রাইন, নদীভিত্তিক একটা সংগঠন, নদী নিয়ে যারা কাজ করেন, তারাও কিন্তু আমাদের এই আন্দোলনের সঙ্গে ইনভলভ হয়েছে, নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এমনকি আমরা জাতিসংঘে প্রচুর ইমেল করেছি, এবং এখানে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনে, হংকং বেসড একটি অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। এবং জাতিসংঘে আমরা এই বিষয়টা লিখেছি, এবং জাতিসংঘ এই চর নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে 8 পৃষ্ঠার চিঠি লিখেছে। তখন ডক্টর এম এ মোমেন ছিলেন জাতিসংঘে স্থায়ী রাষ্ট্রদূত, পরবর্তীতে যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ওই সময় আপনার 2012 সালে ডক্টর এম এ মোমেন ছিলেন বাংলাদেশের পক্ষে স্থায়ী রাষ্ট্রদূত জাতিসংঘে, এবং ওই চিঠি, 8 পৃষ্ঠার চিঠি বাংলাদেশ
গভর্নমেন্টকে লিখে, এবং সেই চিঠি আসার পরে সরকারও প্রশাসনও একটু অ্যাক্টিভ হয় এবং শেষ পর্যন্ত এই চরটা আমরা আন্দোলনের ফলে এটা রক্ষা পায়। কিন্তু এটা করতে গিয়ে যে হামলা মামলা আমরা শিকার হয়েছে, আমি ব্যক্তিগতভাবে শুধু আমি না, চরের অনেকেই হামলা মামলার শিকার হয়েছে, অনেকের জেল হয়েছে, জেলানি মেম্বার তখন জেল খেটেছে, এবং আমাদের লোকজন আরো 3-4 জন যারা মানে জেলে গিয়েছে, এবং সেগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। সেই মামলায় আমাদের লোকজন জেল খেটেছে, এবং আমি 3 বার আক্রান্ত হয়েছি মেঘনা নদীর মাঝখানে। তার মধ্যে লাস্ট যে আক্রান্ত হই এটা ছিল 2013 সালের 25শে জুলাই, এবং ওই সময় আমার মনে আছে যে আমি ওরা আসলে মেরে ফেলার জন্যই মানে আমাকে আক্রমণ করেছে, নদীর মাঝখান থেকে আমাকে তুলে নিয়ে যায়। এবং তার আগে একটু বলে নেওয়া ভালো যে আসলে এই যে 4 বছর আন্দোলনটা হয়েছে, তারা কিন্তু নানাভাবে আমাদেরকে বায়াস করার চেষ্টা করেছে। প্রথম ওরা চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে নানাভাবে হামলা করে আমাদেরকে স্টপ করার জন্য, আন্দোলনটা বন্ধ করার জন্য। আমরা যখন সেটা হয়নি, যখন মামলাগুলো আমরা কন্টিনিউ করতেছি এবং আমরা আন্দোলন কন্টিনিউ করতেছি, তখন কিন্তু ওরা আমাদেরকে এমনকি টাকা অফার করেছিল, এবং যে প্রতিদিন একটা অ্যামাউন্ট দেবে, এবং আমি নামগুলো উচ্চারণ করতে চাই না এই মুহূর্তে। আমি তখন সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের আমাদের স্কুল, সেই স্কুলের প্রিন্সিপাল ছিলাম, সেটা হচ্ছে উদ্যোগগঞ্জে সোনালী ব্যাংকের 3 তলায়। তো ওই স্কুলে তখন আমার প্রিন্সিপাল আমাদেরই একজন নেতা, মানে আমাদের সোনারগাঁয়ের, আমাকে গিয়ে খুব কাছুমাচু করে এটা অফার দেন, এবং যখন এই টাকা অফার করে আমাদেরকে কিনতে পারেনি, তখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে আমাকে মেরে ফেলার। এবং 3 বার আক্রান্ত হওয়ার পরে প্রথমবার যখন আক্রান্ত হইলাম, তখন ওই স্পিড বোর্ডের মধ্যে ছিলাম, এটা 2012 সালে, এবং 2012 সালের শুরুতে, এবং 2012 সালের মাঝামাঝি একবার সোনারগাঁও এসিলেন্ট কেএম আলামিন এবং আমাদের সোনারগাঁয়ের কয়েকজন সাংবাদিক সহ আমাদেরকে, এবং পুলিশ 3 জন পুলিশ ছিল আমাদের সঙ্গে, সমবায় একজন কর্মকর্তা ছিলেন। আমরা সেই চরে গিয়েছিলাম, এবং একটা দেন দরবার ছিল যে মাঝখানে 15 দিন এই চরের মানুষদের, জেলেদের মাছ ধরতে দেয়নি, যে তোরা আমাদের বালু কাটতে দিস না, আন্দোলন করিস, এবং আমরা তোকে মাছ ধরতে দিব না। 15 দিন ওই চরের, ওই মায়াদ্বীপের যারা জেলের সম্প্রদায় মাছ ধরতে পারেনি, কারণ ওদের একমাত্র জীবন জীবিকা হচ্ছে মাছ ধরা, এই পেশা। যখন এটা হয়, প্রশাসনের হেল্প নিয়ে প্রশাসন মাছ ধরতে দেওয়া হয় না যে বিষয়টা, সেটা কি আপনার সাথে আন্দোলনে সামিল হওয়ার কারণে তাদেরকে এই ধরনের অত্যাচার করা হয়েছে? এটার জন্য যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, এটা হচ্ছে তাদের অপরাধ। তখন আমরা এটা সলভ করার জন্য এই প্রশাসন থেকে, তখন সোনারগাঁও এসিলেন্ট ছিল কেএম আলামিন, 1900 আমরা চরে যাই, সঙ্গে পুলিশ ছিল, সঙ্গে সমবায় কর্মকর্তা ছিলেন একজন, সঙ্গে আবার সাংবাদিকও ছিল একজন। তো আমরা যখন যাই, এবং ফেরার পথে আমাদেরকে ওখান থেকে নদীর মাঝখান থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং নানাভাবে অভদ্র ভাষায় গালিগালাজ, নানাভাবে হ্যারাসমেন্ট করা হয়, এবং মানে এসিলেন্ট সহ পুলিশ সহ আমাদেরকে, এবং ওরা আমাকে বলে যে আমরা নাকি ওখানে চাঁদাবাজি করতে গেছি, 25 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, আমাদেরকে তুলে নেয়। এবং পরবর্তীতে যখন প্রশাসনে, এমনকি নারায়ণগঞ্জে তখন কোস্টগার্ড এবং নারায়ণগঞ্জ থেকে এসপি অফিস থেকে ফোর্স পাঠিয়ে তখন আমাদেরকে উদ্ধার করা হয়, এবং এটা পরবর্তীতে ব্যাপক নিউজ হয়েছিল মিডিয়াতে। এবং একজন যখন আপনাকে অপহরণ করা হয়েছিল, আমার জানা মতে তখন আপনার সাথে একজন বিদেশি নাগরিক ছিলেন, এবং সেই নাগরিকের মেসেজ থেকেই আপনাকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় বলে আমি তখন জানতে পারি, যে মিডিয়ায় সেটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে 2013 সালের কথা। এটা 13 সালে 25শে জুলাই যখন আমি এবং যাচ্ছিলাম মায়াদ্বীপে, স্কুলে যাচ্ছিলাম, তখন আমরা ট্রলারের মধ্যে ছিলাম, আমি ছিলাম, আমার সঙ্গে ছিল কামরুজ্জামান দীপু, আমার এক স্টুডেন্ট সোনারগাঁয়ের। আরেকটা ছেলে ছিল নিউ ইয়র্ক ইউনিভার্সিটি মাস্টার ক্যান্ডিডেট, হচ্ছে ক্রিস পিন্ডারহিউজ। তখন আমাদের এখানে অনেক ফরেনার আসতো, যারা এসে আমাদের এখানে ইন্টার্নশিপ করতো, মানে আমাদের ভলান্টিয়ার হিসেবে কাজ করতো আমাদের সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সঙ্গে। তো ও ছিল আমার সঙ্গে এই নৌকাতে, ট্রলারে। যখন আমাকে ঘিরে, চারদিক দিয়ে ঘিরে আমাকে তুলে নেয়, মানে স্পিড বোর্ডে এসে, ট্রলারে এসে, তখন ওই যে ক্রিস পিন্ডারহিউজ, যে আমেরিকান, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মাস্টার্স ক্যান্ডিডেট ছিল, সে তখন সোনারগাঁতে আমাদের সাংবাদিক বন্ধুদের মেসেজ করে জানায় যে এই হয়েছে। সে আসলে খুব আতঙ্কে কথা বলতে পারতেছিল না, তখন সোনারগাঁয়ের বন্ধুরা, এবং ওই দিন কাকতালীয় ভাবে সোনারগাঁয়েতে, মানে এই প্রেস ক্লাবে, আমরা যেখানে বসে এখন কথা বলছি, সেই প্রেস ক্লাবে এই মিটিং ছিল, প্রায় 25 জন সাংবাদিক তখন ওরা উপস্থিত ছিল। ওইটা বলবো যে এটা আমার গুড লাগছিল, এবং তারা তখন প্রশাসনকে জানায়, পুলিশকে জানায়, এবং তারা তখন উদ্ধার করার জন্য তৎপর হয়, এবং আমাকে বেশ কয়েক ঘন্টা পরে উদ্ধার করা হয়। এখানে যদি আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে
যে এই দ্বীপ রক্ষার জন্য আপনি এত ঝুঁকি নেওয়ার কারণ কি, এত ঝুঁকি নেওয়ার পিছনে আপনার সার্থকতা কি ছিল? তো এখানে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে সাংবাদিকরা নানাভাবে আমাদের সহযোগিতা করেছে, না হলে আসলে এই মায়াদ্বীপ রক্ষা আন্দোলন কমপ্লিট হতো না এবং এটা সাকসেসফুল হতো না। চটটা যে এখনো বেঁচে আছে, এই জন্য আমি সাংবাদিক বন্ধুদের, বিশেষ করে সোনারগাঁর সাংবাদিক বন্ধুদের, নারায়ণগঞ্জের সাংবাদিক বন্ধুদের আমি আমার এই আজকে লাইভের মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাই যে ওই সময় তারা আমাদের পাশে না থাকলে আসলে আন্দোলনটি করা সম্ভব হতো না। এমনকি সোনারগাঁ একজন সাংবাদিক মোকাররম মামুন, যিনি তখন কালের কণ্ঠের সোনারগাঁ প্রতিনিধি ছিলেন, উনিও কিন্তু মামলার শিকার হয়েছেন। এই 2010 সালে যে মামলা হয়েছে সেই মামলাতে কিন্তু উনি একজন আসামি। তো সাংবাদিক সরাসরি শুধু নিউজ করে ওরা ক্ষান্ত হননি, নানাভাবে ওনারা কিন্তু এই নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তো এখন এই যে আসলে আপনি নামকরণের সার্থকতা জানতে চাচ্ছিলেন, রাইট? না, আমি যে বিষয়টা জানতে চেয়েছি যে আপনি যে ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন এবং আপনি জানতেন যে এই দ্বীপ রক্ষার আন্দোলন করতে গেলে বিভিন্ন ধরনের ঝুঁকি আসতে পারে, এই ঝুঁকির কথা জেনেও আপনি এই আন্দোলনের হাল ছাড়েননি, তো এটার কারণটা কি? আপনার মানে এই এত ঝুঁকি নেওয়ার কারণ কি একটি দ্বীপ রক্ষার জন্য, যেখানে আপনার কোনো জন্মস্থানও নয় এবং আপনার এটা অনেকেরই জানার আকাঙ্ক্ষা যে একজন কবি কেন এই দ্বীপ রক্ষার জন্য এত ঝুঁকি নিতে গেলেন? প্রথমত হচ্ছে যে আমার মধ্যে, আমি কিন্তু এই কাজ করার আগেও, অর্থাৎ মায়াদ্বীপ রক্ষা আন্দোলনের সঙ্গে ইনভলভ হওয়ার আগেও কিন্তু আমার লেখালেখির পাশাপাশি আমার কিন্তু একটা পরিচিতি ছিল, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আমি কিন্তু সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করি এবং 2003 সাল থেকে এটা আমার কাজ করি ইউনিয়নে ললাটি গ্রাম থেকে, কিন্তু আমি ওখান থেকে কাজ শুরু করি। 2003-এর শেষে আমরা স্কুল প্রতিষ্ঠা করি ওখানে আমার গ্রামে ললাটিতে। তো পরবর্তীতে 2004 সালে প্রগতি পাঠচক্র প্রতিষ্ঠা করি এবং নানান ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে আমি কিন্তু আগে থেকে জড়িত। এবং সোশ্যাল ওয়ার্কস করা একটা আমি প্রাণের তাগিদে কাজগুলো করি, আমার এক ধরনের ভালো লাগার মধ্যে কাজ করে। তো আমরা যখন স্কুল গড়ে তুলি মায়াদ্বীপে 2007 সালে জানুয়ারিতে, এবং 10 সালে বালুকাটা শুরু হয়, আসলে এই চরের আন্দোলনের সঙ্গে আমি ইনভলভ হই বা এই আন্দোলনটা গড়ে তুলি, তার একটা কারণ হচ্ছে ওই চরের ওই স্কুলের শিশুদের মুখের দিকে তাকিয়ে, যে ওরা আমার তখন মনে হইতো যে তখন প্রায় 145 জন স্টুডেন্ট ছিল আমাদের, এবং এই শিশুগুলোর চোখের দিকে মুখের দিকে তাকাইলে আমি আসলে সবকিছু ভুলে যেতাম। আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে আসলে আমার পার্সোনাল লাইফ, পারিবারিক লাইফ নিয়ে জিজ্ঞেস করতো, আমি বললাম যে হ্যাঁ, আমার তো 1,500 স্টুডেন্ট, 1,500 ছেলে মেয়ে আছে আমার। আসলে আমার স্টুডেন্টরা 1,500 বলতে তখন আমাদের আসলে আরো অ্যাক্টিভিটি ছিল, আরো অনেক স্কুল ছিল সুবিধা বঞ্চিত শিশুদের, এবং তাদের সবাইকে আমার নিজের সন্তান মনে হতো। এবং আসলে এই যে রিস্ক নিয়ে ইনভলভ হওয়া, তার অন্যতম কারণ ছিল স্কুলের শিশুদের মুখের দিকে তাকিয়ে আসলে আমি ইনভলভ হয়েছি, যে ছটটা যদি না থাকে এই শিশুগুলো, এই বাচ্চাগুলো কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমি ইনভলভ হয়েছি। আর এমনিতেই আমরা একটা মানুষের জন্য বা যারা সুবিধা বঞ্চিত মানুষ সমাজে, তাদের জন্য কাজ করা একটা নিয়ে একটা ঝোঁক, এক ধরনের ভালো লাগে আমার মধ্যে সবসময় কাজ করে অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি আমি সেই কাজটি করে যাব। জনাব কবি সাহেব কায়েস, আমি আরেকটা বিষয় যেটা যতদূর জানি যে আপনি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। মায়াদ্বীপ পাঠশালা শিশুদের বাহিরেও আপনি আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আরো কিছু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন, সেই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমাদের আসলে আরো কাজের পরিধি অনেক ব্যাপকই ছিল এক সময়। যেমন আমাদের বেদেদিনিয়া একটা স্কুল ছিল, এটা হচ্ছে নাম হচ্ছে বেদেঘর ভাসমান পাঠশালা। তারপরে ঋষিপাড়া, আমাদের এটা হচ্ছে বাগমুচাতে, পানামের খুব কাছেই ঋষিপাড়া মন্দির পাঠশালা। তারপরে আমাদের এক সময় লাঙ্গলবন্ধে, এটা হচ্ছে লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদের পাড়ে, ওখানে কিন্তু আমাদের আরেকটা নৌকা স্কুল ছিল, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাশেই, সেটা হচ্ছে নাম ছিল এই ভাসমান পাঠশালা 2। এবং কাবিলগঞ্জে আমাদের একটা স্কুল ছিল, কাবিলগঞ্জের ঋষিপাড়ায়, সেখানে আমাদের একটা স্কুল ছিল ঋষিপাড়া পাঠশালা। কিন্তু এই যে স্কুলগুলো অ্যাক্টিভিটিস প্লাস বান্দরবনে আমাদের একটা স্কুল আছে, সেটা হচ্ছে রোমবেট পাড়ায়, থানচি উপজেলার রোমবেট পাড়ায়। সেই স্কুলটির নাম হচ্ছে রোমবেট শিশু পাঠশালা। এটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম, রোমবেট পাড়ার শিশুদের নিয়ে, ওরা হচ্ছে মুরং সম্প্রদায়ের শিশু, তাদের নিয়ে একটা স্কুল আছে আমাদের। তো এগুলো আসলে সব মিলিয়ে আমাদের ওই এক সময় 6টা স্কুল ছিল, কিন্তু করোনার পর থেকে আসলে নানান কারণে আমরা আসলে অনেকগুলো স্কুলের অ্যাক্টিভিটিস এখন আমরা রান করতে পারতেছি না। এখন আমাদের 3টা স্কুল আমরা রান করছি। তো এই হচ্ছে আমাদের শিশুদের নিয়ে কার্যক্রম, এরা সবাই হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু, এবং আমরা আসলে এগুলো পরিচালনার জন্য আমাদের
মানে যে কিছু পেইড স্কুল আছে, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুল, সুবর্ণগ্রাম আইডিয়াল স্কুল, ওখান থেকে যে আয় হয় সেই আয়ের একটা অংশ দিয়ে আমরা স্কুলগুলো পরিচালনা করছি। ধন্যবাদ কবি শাহেদ কায়েস। আমরা আরেকটি বিষয় যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এই মায়াদ্বীপের রক্ষার জন্য তিনি যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আজকে এই মায়াদ্বীপের পরিচিতির ব্যক্তি অনেক বেশি স্থান দখল করে নিয়েছে। আমরা যদি দেখি বিভিন্ন সময় এখানে দুটি ঘাট রয়েছেন প্রমত্তা মেঘনার, একটি হচ্ছে বৌদ্ধের বাজার ঘাট, আরেকটি হচ্ছে আনন্দবাজার ঘাট। এই দুটি ঘাট ব্যবহার করেই পর্যটকরা এই মায়াদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন। তবে অনেকেই, পর্যটকদের মধ্যে অনেকেরই জানার আকাঙ্ক্ষা জাগে যে এই দ্বীপটির নাম কেন মায়াদ্বীপ হলো। আমরা ইতিমধ্যে আমাদের যিনি অতিথি রয়েছেন সাহসী এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েস, সেই বিষয়টি আমাদের কাছে বলেছেন যে তিনি কেন এই দ্বীপটির নাম মায়াদ্বীপ দিয়েছেন, কারণ তিনি এই দ্বীপটির মায়ায় পড়ে গিয়েছিলেন। আমরা জানি যে একজন কবির লেখনীর মাধ্যমে অনেক কিছু সমাজের অসঙ্গতি ফুটে ওঠে এবং ভালোবাসা থেকে শুরু করে প্রতিবাদ দুটো তাদের লেখনীর মাধ্যমে প্রকাশ পায় এবং সমাজ বদলে দেয় তাদের লেখনীর দ্বারা। সেটি আমরা আজকে সেই বাস্তবায়ন দেখতে পেয়েছি যে আজকের মায়াদ্বীপ সকলের কাছে পরিচিত। সেটি একটি নদী বেষ্টিত চরাঞ্চল, সুবিধা বঞ্চিত চরাঞ্চল। সেই দ্বীপটি আজকে সকলের মণিকুঠোরে জায়গা করে নিয়েছে। এই মায়াদ্বীপের ব্যক্তি বৃদ্ধি পাওয়া এবং এই মায়াদ্বীপ মানুষের মুখে মুখে চলে আসার যে বিষয়টি আমরা দেখতে পাই, এই সার্থকতা, মায়াদ্বীপ নামটি সবার মণিকুঠোরে জায়গা করে নেওয়ার বিষয়টি, আপনার এই ক্ষেত্রে আপনি যেহেতু নামকরণ করেছেন, আপনার অনুভূতি কি এই বিষয়ে? প্রথম বলে নেই, আমি কিন্তু এটা ঘোষণা দিয়ে নামকরণ করিনি। যেমন আমি সবসময় বলি যে এটা প্রথমে একটা কবিতা রচিত হয়েছিল 2006 সালের সেপ্টেম্বরে, ওখান থেকে আমি যখন ফিরে আসি চর থেকে বিকেলবেলা। তো সেই কবিতার নাম ছিল মায়াদ্বীপ। পরবর্তীতে এই একটা স্কুল প্রতিষ্ঠা করা হয়, সেটা হচ্ছে মায়াদ্বীপ শিশু পাঠশালা, এবং সেইখান থেকে একটা আন্দোলন গড়ে ওঠে মায়াদ্বীপ রক্ষা আন্দোলন। এইভাবে কিন্তু আরেকটি কথা বলে রাখি যে আমরা কিন্তু পুরো নদীটাকে নাম মায়াদ্বীপ নামকরণ করিনি, বলিনি। সেটা হচ্ছে যে শুধু গুচ্ছগ্রাম, সবুজবাগ, রঘুনাথচর যে অংশটা আছে নতুন জায়গা চরের, মানে নতুন জায়গা বলতে এটা তাও প্রায় 60-65 বছর হয়ে গেছে, এই অংশটা কিন্তু আমরা নাম দিয়েছি মায়াদ্বীপ। এবং আমি এটা কিন্তু কাউকে ঘোষণা দিয়ে বলিনি যে এটা নাম মায়াদ্বীপ আজকে থেকে। বিষয়টা হচ্ছে ওই একটি কবিতা লিখেছি, প্রকাশিত হয়েছিল এটা দৈনিক পত্রিকা সাহিত্য পাতায়। তারপরে বছর আমরা স্কুল গড়েছি মায়াদ্বীপ রক্ষা, মায়াদ্বীপ শিশু পাঠশালা, এবং সেই স্কুলটা এটা নিয়ে সাইমন জাকারিয়া বাংলা একাডেমির এখন উনি উপপরিচালক, এবং তখন উনি প্রথম আলোতে ছুটির দিনে কভার স্টোরি করেছিলেন 5 পৃষ্ঠাব্যাপী, সেটা হচ্ছে মায়াদ্বীপের পাঠশালা। পরবর্তীতে আপনার 2012 সালে রবিশঙ্কর মৈত্রী বাংলা ভিশনে একটি 45 মিনিটের প্রোগ্রাম করেছিলেন। সেই প্রোগ্রামটির নাম হচ্ছে দিন বদলের মানুষ, সেটা আমাকে নিয়ে এবং আমাদের মায়াদ্বীপ, আমাদের সুবর্ণগ্রাম অ্যাক্টিভিটিস গুলো নিয়ে। তারপরে আপনার 71 টেলিভিশন চ্যানেল থেকে একটা প্রোগ্রাম করেছিল, সেটা হচ্ছে পরিবর্তনের মানুষ, সেটা প্রায় 1 ঘন্টার মতো একটি বড় প্রোগ্রাম ছিল। এবং শাহনাজ মুন্নি এটিএন বাংলায় তখন ছিলেন ওই সময়, খুব সম্ভবত এটা 2009 কিংবা 10 সাল, উনি আমাদের অ্যাক্টিভিটিস, সুবর্ণগ্রাম অ্যাক্টিভিটিস নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন এটিএন বাংলায়। তো এইসব মিডিয়াতে যখন ব্যাপকভাবে আসা শুরু করলো, তখন মানুষের মুখে মুখে কিন্তু মায়াদ্বীপ নামটা ছড়িয়ে গেছে। এবং এটি আসলে আমি আমার ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে নাম মানে ডাকতাম মায়াদ্বীপ। এখন এটা সবার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। এটি বলা ভালো যে আসলে সরকারি নথিতে মায়াদ্বীপ বলে আসলে কোনো স্থান নাই, কিন্তু আমরা চাই ভবিষ্যতে যদি সময় সুযোগ হয় এবং আমরা প্রশাসনের কাছে দাবিটি রাখতে চাই যে এই নামটি যদি মায়াদ্বীপ হিসেবে নথিভুক্ত করা হয় সরকারি নথিতে, তাহলে আর খুবই ভালো হয়। কারণ মায়াদ্বীপ এখন দেশ বিদেশে একটি পরিচিত নাম। সোনারগাঁয়ে বিভিন্ন ট্রাভেল যে সাইটগুলো আছে সেখানে যদি আমরা দেখি, এবং দেখবেন যে আপনার মায়াদ্বীপ বলে একটা স্পট আছে, অর্থাৎ ঘোরার জন্য, যেমন সোনারগাঁ জাদুঘর, পানাম নগরী, এরকম অনেকগুলো স্পট আছে সোনারগাঁতে, যেগুলো পর্যটনের জন্য যারা দর্শনার্থী এখানে আসেন পর্যটক, তারা যান। তার মধ্যে একটা স্থান হচ্ছে মায়াদ্বীপ। এবং কাজে আমি মনে করি এটা পর্যটনের জন্য একটা বড় একটা বিষয়, এবং আমাদের এখানে অনেক রেভিনিউ কিন্তু আসছে বাইরে থেকে। প্রতি শুক্রবার শনিবার প্রচুর লোকজন আসেন এই মায়াদ্বীপে বেড়ানোর জন্য। আর জায়গাটি আসলে অসাধারণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য একটি লীলাভূমি হচ্ছে মায়াদ্বীপ। কবি শাহেদ কায়েস যেটি বলেছেন যে তিনি ঘোষণা দিয়ে এই দ্বীপটির নামকরণ করেননি,
তবে এই দ্বীপের মায়ায় পড়ে তিনি একটি কবিতা লিখেছিলেন এবং সেই কবিতাটি মূলত সকলের মনে জায়গা করে নিয়েছে এবং সেই দৃষ্টি থেকেই স্থানীয় এবং দেশি বিদেশি পর্যটক এটিকে মায়াদ্বীপ হিসেবে গ্রহণ করেছেন। এবং সোনারগাঁয়ের যে পর্যটন শিল্প, আমরা জানি সোনারগাঁয়ের পর্যটন শিল্পে অনেক বেশি সমৃদ্ধ, তার সাথে এই মায়াদ্বীপটি সোনারগাঁয়ের পর্যটন শিল্পকে আরো বেশি সমৃদ্ধ করেছে। তবে এটার জন্য অবশ্যই আমরা এটার এই অর্জনের জন্য আমরা পুরোপুরি আমরা এটার যে আমাদের অর্জন আমাদের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে এই কবি শাহেদ কায়েসের দৃষ্টিভঙ্গির কারণে। কবি শাহেদ কায়েস যদি না এই দ্বীপের মায়ায় পড়ে এই দ্বীপ রক্ষার জন্য আন্দোলনে নাম না আনতেন এবং এই দ্বীপ নিয়ে না লেখালেখি করতেন, হয়তোবা এই দ্বীপটি মানুষের কাছে এত বেশি পরিচিতি পেত না এবং আমাদের পর্যটন শিল্পকে সমৃদ্ধ হতো না এই মায়াদ্বীপের কারণে। তা আমি কবি শাহেদ কায়েসের কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু এই দ্বীপের মায়ায় পড়ে আপনি কবিতা লিখেছেন, এই দ্বীপের মায়ায় পড়ে আপনি দ্বীপ রক্ষার আন্দোলনে সামিল হয়েছেন এবং অনেক বড় বড় ঝুঁকি নিয়েছেন, যে আপনাকে নদীর মাছ পথ থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। এত বড় ঝুঁকি নেওয়ার পরে যে দ্বীপটি আজকে সকলের মনে জায়গা করে নিয়েছে, সেই দ্বীপটি নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা সরকারের প্রতি আপনার কোনো আহ্বান রয়েছে কিনা যে এই দ্বীপটির জন্য এখানে পর্যটন শিল্প গড়ে তোলা বা এখানে বিকল্প কোনো কিছু গড়ে তোলা, যাতে করে পর্যটকরা এখানে রাত্রি যাপন করে রাতের দৃশ্যটাকে অবলোকন করতে পারে এবং এই পর্যটন শিল্পটাকে আরো বেশি সমৃদ্ধ করা যেতে পারে। এই বিষয়ে আপনার সরকারের প্রতি কোনো আহ্বান আছে কিনা? ধন্যবাদ মিজান। আবারও আমি বিষয়টা একটু রিপিট করি, সেটা হচ্ছে যে আমি ভালোবেসে মানে আমি একটি কবিতা লিখেছি পরের বছর 7 সালে একটা স্কুল গড়ে তুলেছি আমরা, সেটা হচ্ছে মায়াদ্বীপ শিশু পাঠশালা। এবং এটা আমি ভালোবেসে মায়াদ্বীপ বলতাম, মানে আমি একাই বলতাম, পরবর্তীতে আমাদের বন্ধুরা বলতো, এরপরে ধীরে ধীরে যারা অনেকের মনের মাঝে সেটা স্থান করে নিয়েছে, এখন মায়াদ্বীপ হিসেবে এটা চিহ্নিত এবং মায়াদ্বীপ হিসেবে এটা নামকরণ হয়েছে। এবং আমরা প্রথম চাই যে প্রশাসনের কাছে আমরা এই দাবিটি করতে চাই যে এই জায়গার নামটি, এবং প্রসঙ্গক্রমে আমি বলে রাখি 2012 সালের দিকে যখন আমাদের নারায়ণগঞ্জ জেলার ডিসি ছিলেন শামসুর রহমান, তখন কিন্তু উনি বলেছিলেন আমাকে যে আপনি দুইটা বিষয় বলেছিলেন, একটা বিষয় এখন বলতে চাচ্ছি না, আরেকটা বিষয় যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আপনি যদি আপনি চান তাহলে এই জায়গার নামটা আমরা মায়াদ্বীপ করে দিতে পারি, কিছু সিগনেচার লাগবে সেগুলো আপনারা নিয়ে আসেন, প্রায় 500 মতো বা যে অধিবাসী যারা আছে। তো নানা কারণে আসলে তখন এটা সম্ভব হয়নি, আমরাও এটা ওইভাবে মানে আমরা খুব অ্যাক্টিভ হতে পারিনি। বাট আমরা চাই যে প্রশাসনের কাছে, সরকারের কাছে এই দাবিটি জানাতে চাই, এই জায়গাটির নাম, এই চরের নাম। আবার বলি, আমরা যে দ্বীপ বলছি, দ্বীপ মানে তো আসলে এটা চর, মেঘনা নদীর মাঝখানে, যেহেতু নদীর মাঝখানে চারদিকে বেষ্টিত নদী, এটা হচ্ছে চর। কিন্তু দ্বীপ কি? দ্বীপ হচ্ছে সমুদ্রের মাঝখানে যে স্থানটি মানে স্থলভূমি, সেটাকে বলা হয় দ্বীপ। কিন্তু এই চর মায়াদ্বীপ কেন বলা হয়েছিল? যে আসলে হয় কি স্বপ্ন, ড্রিম, যে এটাকে আমি চর বলতে চাই না, এটা আমি দ্বীপ বলতে চাই। মানে এটার যে মানে তখন মেঘনার যে উদ্দাম, বিশেষ করে বর্ষাকালে, এখন কিন্তু বর্ষার সিজন, আমরা অসংখ্যবার তুই চরে গিয়েছি, মাসের পর মাস, বছর পর বছর, স্কুলের জন্য, মায়াদ্বীপ আন্দোলনের জন্য। সেখানে কিন্তু আমার বরাবরই সবসময় মনে হয়েছে এটা আসলে চর না, এটা দ্বীপ। মানে এটা আসলে হয় কি এক ধরনের ইমাজিনেশন, এক ধরনের ভালোবাসা থেকে এই নামকরণ করা। পরবর্তীতে সবাই সেটা অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি এখানে পর্যটন শিল্প গড়ে তোলা যায় এবং সরকার চাইলে এটা সম্ভব, আমাদের পর্যটন যে ডিপার্টমেন্ট আছে তারা যদি এখানে উদ্যোগ নেয়, তাহলে কিন্তু অনেক বড় কিছু করা সম্ভব, যেখান থেকে অনেক সরকারি এবং অনেক রেভিনিউ আসবে। পাশাপাশি এখানে আরেকটি কথা প্রসঙ্গে বলে রাখি, অনেক ভূমিদস্যুদের নজর কিন্তু সেখানে পড়েছে। অনেক সাইনবোর্ড, যদিও এখানে আপনার, আমি জানা মতে ওই চরে একটা বড় অংশ কোনো আরেকটা বিষয় বলা উচিত, যেটা হচ্ছে যে আপনি এখানে যে চর পরবর্তীতে জেগেছে, রেকর্ডে কিন্তু অনেক নাম নাই এই চরগুলোর, এবং এক সময় কিছু চর ছিল, সেই চরগুলো ভেঙে গেছে, ভেঙে গিয়ে থেকে নতুন জেগেছে। এবং যেখানে জেগেছে সেখানে কিন্তু গুচ্ছগ্রামে যে প্রজেক্টটা ছিল, গভর্নমেন্ট প্রজেক্ট ছিল এক সময় 1985 সালে, 1991 সালে নতুন গভর্নমেন্ট এসে সেটা বাতিল করে দেয়, কিন্তু সেই মানুষগুলো এখনো আছেন। শুধু ওই গুচ্ছগ্রামের অংশটুকু কিন্তু নথিভুক্ত আছে। পরবর্তীতে আরো অনেক দূর জেগেছে চর, সেগুলো কিন্তু গভর্নমেন্টের, এমনকি এসিলেন্টের অফিসেও কিন্তু সেই
রেকর্ড নাই, এবং আমি মনে করি যে এগুলো রেকর্ডভুক্ত করা উচিত। আর পাশাপাশি এখানে পর্যটন শিল্প যদি গড়ে তোলা হয় পর্যটন কর্পোরেশনের মাধ্যমে, তাহলে এটা একটা গভর্নমেন্টের বড় একটা রেভিনিউ হবে। পাশাপাশি যেটা ভূমিদস্যুরাদের নজর কিন্তু ওখানে পড়েছে, প্রচুর সাইনবোর্ড এখানে, ওখানে সাইনবোর্ড কিভাবে আমি জানি না, কারা বিক্রি করে সেটাও জানি না, এবং তারা কিভাবে কিনে সেটাও জানি না। সেখানে প্রচুর সাইনবোর্ড আছে, তাদের আমি মনে করি সরকারের এই জায়গাটাতে নজর দেওয়া উচিত, যাতে করে এগুলো এই জায়গাগুলো রেকর্ডভুক্ত হয়, এবং এখানে যারা ফড়িয়া এবং ভূমিদস্যু যারা এখানে নানাভাবে আপনার জায়গা দখল করতেছে তাদের থেকে এই চরটা রক্ষা করা হয়, যাতে মানুষ জনগোষ্ঠী ওখানে সুন্দরভাবে বসবাস করতে পারে, এবং সরকারি প্রশাসনও এখান থেকে ভালো একটা রেভিনিউ পায়। পর্যটন শিল্প যদি গড়ে তোলা করা যায়, তাহলে যাতে মানুষ রাতেও থাকতে পারে সে ধরনের উদ্যোগ ব্যবস্থা যদি নেওয়া যায়, এটা একটা বিশাল কাজ হবে। ঢাকার আশপাশে কিন্তু খুব বেশি জায়গা নাই। আমরা দেখি সোনারগাঁতে শুক্রবার শনিবার প্রচুর লোকজন আসে সোনারগাঁ জাদুঘরে, পানাম নগরীতে, এবং ঢাকার আশপাশে কিন্তু মানুষ তো বাড়ছে, খুব বেশি জায়গা কিন্তু নাই। অথচ এত সুন্দর একটা জায়গা মায়াদ্বীপ, সেখানে যদি পর্যটন শিল্প গড়ে তোলা হয়, তাহলে এটা যেমন আমাদের স্থানীয় সোনারগাঁয়ের জন্য একটা বড় কাজ হবে, পাশাপাশি সরকারের জন্য এটা একটা বড় রেভিনিউ আসবে। ধন্যবাদ কবি শাহেদ কায়েসকে। আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত রয়েছেন, তার মধ্যে যুক্ত রয়েছেন বিটিভির সাবেক জেলা প্রতিনিধি জনাব মাহফুজুর রহমান। তিনিও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মায়াদ্বীপ রক্ষার আন্দোলনের কবি শাহেদ কায়েসের পাশে ছিলেন। তাকে ধন্যবাদ জানাই যে লাইভটির সাথে যুক্ত থাকার জন্য। আমরা যে বিষয়টি ইতিমধ্যে কবি শাহেদ কায়েস বলেছেন যে তিনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সে আন্দোলনে নানান পেশাজীবী লোকজন সম্পৃক্ত হয়েছিলেন, এবং সেই জায়গায় সাংবাদিকরাও তার পাশে দাঁড়িয়েছিলেন, এবং তার দৃষ্টিতে যে মায়াদ্বীপের কান্না সেটি সকলের কাছে পৌঁছে গিয়েছিল, তাই সকলেই এই মায়াদ্বীপ রক্ষার আন্দোলনে তার সাথে সামিল হয়েছিলেন। এই পর্যায়ে আমি তার কাছে যে বিষয়টি জানতে চাই, তিনি অলরেডি একটি বিষয় উপস্থাপন করেছেন যে এখানে মায়াদ্বীপের বেদখলের যে বিষয়টাকে ইঙ্গিত করেছেন। প্রকৃত মায়াদ্বীপের অপরূপ সৌন্দর্যকে ধরে রাখার জন্য এই ধরনের বেদখল যাতে না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি অবশ্যই আমরা আশা করছি। পাশাপাশি যে বিষয়টি নিয়ে আমি কথা বলতেছিলাম যে দ্বীপ রক্ষা ও মায়াদ্বীপ নামকরণের সার্থকতা, আসলে দ্বীপ রক্ষার আন্দোলন থেকেই পরবর্তীতে যখন বেশ আলোচনায় চলে আসে এটি, দ্বীপ রক্ষার আন্দোলন করতে যেয়ে কবি শাহেদ কায়েস যে ধরনের জেল জুলুমের শিকার হয়েছেন সেটি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছে, এবং পাঠকরাও এই আন্দোলনের সাথে বিভিন্নভাবে সামিল হয়েছেন। অনেকে সরাসরি সামিল হয়েছেন, অনেকে দূর থেকেও সাহস জুগিয়েছেন। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এই ধরনের কবির দৃষ্টিতে যে মায়াদ্বীপ, সেই মায়াদ্বীপ রক্ষার আন্দোলনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই মায়াদ্বীপ প্রতিষ্ঠা পেয়েছে সকলের মনে। আমরা চাই সেই মায়াদ্বীপকে কেন্দ্র করে একটি পর্যটন নগরী গড়ে উঠুক, এবং সেটার সুফল আমরা সোনারগাঁবাসীর পাশাপাশি আমরা দেশের আপামর জনগণ পেতে পারি। কারণ এখানে শুধুমাত্র যে দেশি পর্যটক আসে এমনটি নয়, এখানে বিদেশি পর্যটকদেরকেও আমরা আসতে দেখি। সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদের সোনারগাঁয়ের গৌরব, সাহসী ও স্বপ্নচারী কবি শাহেদ কায়েস শুধুমাত্র যে সোনারগাঁ কেন্দ্রিক সেটি কিন্তু নয়, তিনি সোনারগাঁয়ের বাইরেও, আপনারা ইতিমধ্যে তার মুখ থেকে শুনেছেন যে সোনারগাঁয়ের বাইরেও বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে তিনি কাজ করেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর শিশুদের, যারা শিক্ষা বঞ্চিত শিশু, তাদেরকে নিয়ে কাজ করেছেন, এবং তার পরিচিতির ভিত্তি কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ তাই কিন্তু না। আমরা দেখেছি যে ভারত, নেপাল, ভুটান, বিদেশেও তার ব্যাপক পরিচিতি রয়েছে, এবং এই দ্বীপ রক্ষার জন্য তিনি জাতিসংঘের পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি কবি শাহেদ কায়েসের কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মায়াদ্বীপবাসী বর্তমানে যারা এখানে বসবাস করেন তাদের প্রতি কোনো মেসেজ রয়েছে কিনা, যে এই দ্বীপটি রক্ষার জন্য তাদেরও কোনো ভূমিকা রয়েছে কিনা আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মাহফুজ ভাইকে, যিনি আমাদের নারায়ণগঞ্জ জেলার বিটিভির সাবেক প্রতিনিধি ছিলেন, সাংবাদিক। মাহফুজুর রহমান, ওনার কিন্তু ব্যাপক অবদান আছে, এবং ওই সময় বিটিভিতে মাহফুজ ভাই প্রায় 4টা প্রতিবেদন করেছিলেন আমাদের মায়াদ্বীপের নানান ইস্যু নিয়ে, এবং এটা আমাদের জন্য একটা বড় সাপোর্ট তৈরি হয়েছিল। তো এখন আমি আপনার এই কোয়েশ্চেনটা উত্তরে আসি, সেটা হচ্ছে যে মায়াদ্বীপের জনগণ যারা এখানে বসবাস করছেন, জনগোষ্ঠী বিশেষ করে গুচ্ছগ্রাম, সবুজবাগ, রঘুনাথচরে যারা বসবাস করছেন, এবং নুনের টেকের মূল ভূখণ্ডে নুনের টেকের কিন্তু মূল চরের
নুনের টেকে কিন্তু অনেকে ইনভলভ ছিলেন এবং নানান ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে এখনো ইনভলভ আছেন। তাদের উদ্দেশ্যে প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের প্রতি, কারণ তাদের ইনভলভমেন্ট, তাদের সহযোগিতা না থাকলে আসলে এই চর রক্ষা পেত না, সম্ভব হতো না। ওখানকার ওই চরের মায়াদ্বীপের অর্থাৎ গুচ্ছগ্রাম, রঘুনাথ চর, সবুজবাগের পাশাপাশি মূল চর নুনের টেকের জনগণ যারা আপনার গুড সোল, গুড হার্টেড, মানে শুভচিন্তার যে মানুষগুলো আছেন, তাদের যে ইনভলভমেন্ট, এবং এমনকি যারা অনেকে প্রবাসে আছে সৌদি আরব, মালয়েশিয়া, এইসব দেশে, তারা নানাভাবে কিন্তু আমাদের ওই সময় আর্থিকভাবে সহযোগিতা করেছেন এই মামলাগুলো লড়ার জন্য, নানাভাবে সাপোর্ট ওনারা জুগিয়েছেন। কাজী প্রবাসী যারা আছেন এই নুনের টেকে, তাদের আমি কৃতজ্ঞতা জানাই। ওই চরে যারা জনগোষ্ঠী যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা মানে ইনভলভমেন্ট না থাকলে কোনোভাবেই আমরা এই চরকে রক্ষা করতে পারতাম না। পাশাপাশি বলি যে ভবিষ্যতেও আমরা যাতে নানান ধরনের ইস্যু নিয়ে কাজ করতে পারি, আর স্কুলটা আমাদের এখনো আছে, এই স্কুলও আমাদের নানান ধরনের মানে ষড়যন্ত্রের শিকার হয়েছে বিভিন্ন সময়। আমরা চাই যে এটা স্কুলটা আমরা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ কবি শাহেদ কায়েসকে। আমরা যেটি জানতে পেরেছি যে মায়াদ্বীপ শুধুমাত্র শিক্ষা বঞ্চিতই নয়, এখানে সুবিধা বঞ্চিত শিশুর পাশাপাশি এখানে চিকিৎসা সেবাও যথাযথ নয়। আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে কবি শাহেদ কায়েসের কারণে প্রশাসনের এখানে দৃষ্টি পড়েছিল। আমরা দেখতে পেয়েছি যে তখন এখানে ভাসমান অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল, সেই বিষয়টি যদি আপনি বলতেন। হ্যাঁ, ওই বিষয়টি মানে অ্যাম্বুলেন্স, যেটা আমরা যখন ডিসি ছিলেন, ডিসি শামসুর রহমান সাহেব ছিলেন, ওদের নারায়ণগঞ্জ ডিসি ছিলেন, উনি যথেষ্ট আসলে গুড সোল ছিলেন। মানে ওনার মধ্যে এক ধরনের সোসাইটির ভালো কাজ করার একটা প্রবণতা ওনার মধ্যে ছিল। এবং উনি তখন উনি যখন জানতে চাইলেন যে আসলে কি করা যেতে পারে, তখন আমি কিছু সাজেশন দিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল যে আসলে সন্ধ্যার পরে তো ওই চরে কেউ যদি অসুস্থ হয়, ওখানে সোনারগাঁতে নিয়ে আসে, কারণ সোনারগাঁ থেকে মানে মেনল্যান্ড থেকে, সোনারগাঁ যে বৈদ্যবাজার ঘাট থেকে ওই চরে যেতে লাগে 40 মিনিট, মানে ট্রলারে করে, ইঞ্জিন চালিত নৌকায়। সন্ধ্যার পরে কিন্তু কোনো ট্রলার থাকে না, রিজার্ভ করে ট্রলারে আসা কিন্তু সামর্থ্য অনেকের থাকে না। যার জন্য আমরা একটা প্রস্তাব করেছিলাম যে ওয়াটার অ্যাম্বুলেন্স যদি করা যায়, কেউ যদি অসুস্থ হয় ওকে নিয়ে আসা যায়, এবং সেটা উনি অ্যাকসেপ্ট করেছিলেন। সেই প্রজেক্টটা কমপ্লিট হয়েছিল এবং সেখানে ওয়াটার অ্যাম্বুলেন্সও দিয়েছিলেন, এবং সেখানে আমরা একটা চিকিৎসা সেবার জন্য একটা সেন্টার করার পরিকল্পনা, এবং মোটামুটি অনেক দূর আমরা এগিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হচ্ছে পরবর্তীতে ওখানে যে স্থানীয় ওই সময়ের যে মানে ক্ষমতাসীন দলের যারা ছিল, ইনভলভ ছিল যারা, তারা এটাকে কুক্ষিগত করেছে। শেষ পর্যন্ত কিন্তু আমরা আমাদের আয়ত্তের মধ্যে সেই ওয়াটার অ্যাম্বুলেন্সটা রাখতে পারিনি। তারা তাদের নিজস্ব মানে নানাভাবে এটা ব্যবহার করেছে, এবং এটা এখন আসলে ব্যবহারযোগ্য না। তো আমরা মনে করি যে এই উদ্যোগটা আবার নেওয়া যেতে পারে, এবং সেখানে এই পলিটিক্যাল যারা মানে রাজনীতি মানে ওখানকার যে পাওয়ারফুল যারা, যখন যে সরকার ছিল ওই সময়ে, সেই সরকারের যে লোকজন ছিল, তাদের হাতে যদি দায়িত্বটা ছেড়ে না দিয়ে, আমরা তখন বলেছিলাম প্রশাসনকে এটা আমাদের কাছে দেওয়া হোক, আমরা এটা দেখভাল করলে এটা সুন্দরভাবে যারা আসলে প্রাপ্য, যাদের সহযোগিতা প্রয়োজন, যারা নিডি, তারা যাতে এটা পায়। কিন্তু দেখা গেছে ওরা তাদের ব্যক্তিগত কাজে এই ওয়াটার অ্যাম্বুলেন্সটা ব্যবহার করেছে, আমরা সেটা আর রক্ষা করতে পারিনি। এবং আমরা বর্তমান প্রশাসন এবং কাছে আমরা এই আবেদনটা জানাতে চাই যে আসলে ওখানে একটা ক্লিনিক, যেখানে স্বাস্থ্য সেবার একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে খুবই ভালো হয়। আমাদের সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যদি একটা সেন্টার ওখানে করা হয়, এবং পাশাপাশি একটা ওয়াটার অ্যাম্বুলেন্স যদি আবার একটা গড়ে তোলা হয়, তাহলে কিন্তু ওই এলাকার স্বাস্থ্য সেবার জন্য একটা বড় কাজ হবে, বড় উপকার হবে। ধন্যবাদ সাহসী এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েসকে। আমি এই পর্যন্ত আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল আপনারা আমাদের জানতে পেরেছেন। আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যারা আমাদের এই লাইভটি দেখবেন, তারা অবশ্যই জানতে পারবেন দ্বীপ রক্ষা এবং মায়াদ্বীপ নামকরণের সার্থকতার পিছনে সাহসী কবি এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েসের কি ধরনের ভূমিকা ছিল, এই বিষয়টি আসলে আপনাদের জানা উচিত ছিল এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো প্রয়োজন। কারণ একটি দ্বীপ রক্ষার জন্য একজন কবির ভূমিকা এবং একজন কবি কি পরিমাণ কাজ করলে মানুষের মণিকুঠিরে জায়গা করে নিতে পারে, তার দেয়া কবিতা থেকে মানুষের মনে জায়গা করে নিয়েছে আজকের এই নদীবেষ্টিত চরাঞ্চল মায়াদ্বীপ। সেই মায়াদ্বীপটি যেন ভবিষ্যতেও তার নিজস্ব যেই ভূমি সেটি ঠিকমতো থাকে এবং এই অবৈধভাবে বালু উত্তোলনকারীদের
কুদৃষ্টির কারণে যেন এই দ্বীপটি না হারিয়ে যায়, সেজন্য আমাদেরকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি যে বিষয়টি কবি শাহেদ কায়েস বলেছেন যে এখানে তিনি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছেন, এখানকার সুবিধা বঞ্চিত যারা চিকিৎসা বঞ্চিত জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করেছেন। কিন্তু স্থানীয় যে রাজনৈতিক প্রেক্ষাপট, স্থানীয় যে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ, এই সকল কারণে তিনি তার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেননি। তবে তিনি তার এই স্বপ্ন বাস্তবায়ন থেকে এখনো পিছপা হননি, তিনি এখনো কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটক শিল্প রক্ষার জন্য তিনি একটি কমিটি গঠন করেছেন, যেই সংগঠনের নাম হচ্ছে সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। এই কমিটির উনি বর্তমানে আহ্বায়ক হিসেবে কাজ করছেন এবং আমরা দেখতে পেয়েছি তিনি বিভিন্ন প্রত্নসম্পদ রক্ষার জন্য আন্দোলন করছেন। তার এই আন্দোলনের প্রতিফলন আমরা দেখতে চাই এবং এই ধরনের দৃষ্টি তার কি কারণে হঠাৎ করে তিনি সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ রক্ষার জন্য কেন কাজ করছেন, এই বিষয়ে তার কাছ থেকে আমি জানতে চাই যে কেন তিনি আবার এই ধরনের উদ্যোগ গ্রহণ করলেন, কি দৃষ্টিকোণ থেকে। প্রথমে বলে নেই যে আসলে এটা আমি একা না, আমাদের একটা টিম আছে, একটা কমিটি আছে এবং সেখানে আমাদের অনেকেই এটার সঙ্গে ইনভলভ আছে। আপনি মিজানুর রহমান, তারপরে রবিউল হোসাইন, রহমান মুজিব, শঙ্কর প্রকাশ, মুয়াজ্জিনুল হক এবং এরকম ভাবে আরো অনেকেই আমাদের এই টিমের সঙ্গে ইনভলভ আছেন, যারা আমরা আসলে এই কাজটি করছি। আর এটা আসলে একটা উদ্দেশ্য হচ্ছে যে সোনারগাঁ হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি, প্রত্নসম্পদের একটা মেলবন্ধন। এটি হচ্ছে মানে একটা বলবো যেটা খাজানা, মানে এক ধরনের রত্ন ভান্ডার। সোনারগাঁ হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে এই বিশেষ করে প্রত্নসম্পদের রত্ন ভান্ডার। আমাদের এক পানাম নগরীতে যে কটি 52টি ভবন এখনো টিকে আছে, এখন এই 52টি ভবন যে একটা নগরী আছে আমাদের পৃথিবীর অনেক দেশে, ইউরোপে কিংবা আমাদের এশিয়াতেও অনেক দেশে কিন্তু আপনার এত বড় এতগুলো ভবন একসঙ্গে কোথাও নাই, হয়তো একটা দুইটা ভবন আছে। আমার একবার আয়ারল্যান্ডে আমি একবার গিয়েছিলাম 2013 সালে একটা কনফারেন্সে, এবং সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল প্রায় 3 ঘন্টা জার্নি, 3-3.5 ঘন্টা আমরা গাড়িতে করে জার্নি করেছি, পুরো ডেলিগেট যারা যারা এখানে কনফারেন্সে গিয়েছিলেন। একটা জাস্ট একটা ওয়াল, ছোট একটা ওয়াল দেখানোর জন্য আমাদেরকে নিয়ে গেছিল। এটা হচ্ছে ওদের অতীত, ওদের প্রত্নসম্পদ, ওদের ঐতিহ্য। আর আমাদের এখানে শুধু পানাম নগরীতে 52টি ভবন এখনো আছে। পাশাপাশি আমরা এখানে আপনার গোয়ালদি, ঐতিহাসিক গোয়ালদি মসজিদ, যেটা সুলতানি আমলের, সেই মোগলদেরও আগে। এখানে পানামে আদমপুর ওখানে যে পানাম ব্রিজ এখনো এটি আছে জরাজীর্ণ অবস্থায়। তো আমরা মনে করি সোনারগাঁতে এরকম মুগরাপাড়াতে আমাদের গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি আছে, ওখানে ইসলামিক একাডেমি ছিল, যেটা ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটি ছিল ওই সময়ে, হ্যাঁ, যেখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ এখানে পড়াশোনা করতে আসতেন। এটা প্রিন্সিপাল ছিলেন অনেকে আপনারা জানেন, শরফুদ্দিন আবু তাওয়ামা, এটার সঙ্গে ইনভলভ ছিলেন ইব্রাহিম দানিশমানদের মতো স্কলাররা, এবং সেখানে কিন্তু অনেক সম্পদ এখনো লুকিয়ে আছে। আমাদের এখানে সোনারগাঁতে ক্রোড়ি বাড়ি আছে, এখানে আপনার কুঠি বাড়ি আছে। তারপরে আমরা যদি মজমপুর যাই, ওখানে আপনার মসজিদ আছে সেই মোগল আমলের। এবং আমরা মনে করি যে এরকম অজস্র সম্পদ প্রত্নতত্ত্ব মানে নিদর্শন কিন্তু আমাদের সোনারগাঁতে আছে। আমরা দেখেন এগুলো কিন্তু একটা জাতির, শুধু আমাদের সোনারগাঁয়ের সম্পদ না, এটা পুরো বাংলাদেশের সম্পদ। পুরো বাংলাদেশ গর্বকে অহংকার করার মতো এই সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব শুধু সোনারগাঁবাসীর না, এই পুরো বাংলাদেশে এবং প্রশাসনের এবং সরকারের। কারণ দেখেন এই যে আমরা যখন আমাদের দেহকে যখন ওজোন স্তর থেকে আলট্রা ভায়োলেট রে থেকে যখন ওজোন স্তর আমাদেরকে রক্ষা করে, যেরকম ঠিক তেমনি একটি জাতিকে তার ইতিহাস, ঐতিহ্য, প্রত্নসম্পদ রক্ষা করে একটা জাতিকে, একটা নেশনকে। আমরা যদি নিজেদেরকে মানে রক্ষা করতে চাই, অস্তিত্ব রক্ষা করতে চাই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি আমরা আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যকে, প্রত্নসম্পদকে নিয়ে না যেতে পারি, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কাজে আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে আমাদের রক্ষা করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে জাতির সামনে তুলে ধরতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে দিতে হবে। এই গুরুত্বটা অনুধাবন করেই কিন্তু আমরা সোনারগাঁ ইতিহাস, ঐতিহ্য, প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি যারা এদের সঙ্গে যারা ইনভলভ আছেন, আমরা এই কাজটা শুরু করেছি এবং সেটা আমরা করছি এবং ধীরে ধীরে আমরা এই যে কাজটা করছি, বিভিন্ন মানববন্ধন করছি, সেমিনার করছি, পাশাপাশি আমাদের আরো কিছু পরিকল্পনা ভবিষ্যতে আছে এবং সেগুলো কিন্তু আমরা
ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু আমরা এটা ছড়িয়ে দিচ্ছি এবং অনেক নিউজও হচ্ছে, এমনকি আমরা ইউনেস্কো কিন্তু আমরা লিখছি যে এই যে পানাম নগরী এটা কিন্তু একটা বিশ্ব ঐতিহ্যের অংশ হতে পারে। বিশ্ব ঐতিহ্যের অংশ আমি অনেক ইয়েতে দেখে এসেছি, সাউথ কোরিয়াতে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। আমাদের পানাম নগরী কিন্তু ইজিলি কিন্তু বিশ্ব ঐতিহ্যের অংশ হতে পারে, একটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হতে পারে। যদি সেটা হয় তাহলে কিন্তু জাতি হিসাবে আমরা অনেক বেশি আরো বেশি উন্নত বা অনেকের কাছে অনেক বেশি সুপরিচিত হবে এবং এটা আমাদের একটা অহংকারের জায়গা, গর্বের জায়গা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি যাতে ভবিষ্যতে এই পানাম নগরী, অ্যাটলিস্ট এই পানাম নগরী একটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হতে পারে। এবং তার জন্য আমরা কিন্তু এই যে একটা অ্যাক্টিভিটিস করছি, মানববন্ধন করছি, সেমিনার করছি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা পাঠাচ্ছি। একেবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে, আমাদের মানে আর্কিওলজি ডিপার্টমেন্টের মানে হেড অফিসে, নারায়ণগঞ্জের অফিসে, সোনারগাঁও অফিসে, ইউনোর অফিসে, ডিসি অফিসে, আমরা কিন্তু সব জায়গায় এই স্মারকলিপি দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমরা এই দাবিটি তুলতে চাচ্ছি যে এগুলোকে রক্ষা করা হোক। এগুলো হচ্ছে আমাদের জাতির সম্পদ, আমাদের জাতির মনের ঐতিহ্যের মনন হচ্ছে এই ইতিহাস, ঐতিহ্য, প্রত্নর সম্পদ। এই যে বিশাল রত্ন ভান্ডার খাজানা পড়ে আছে আমাদের সোনাগাতে, সেগুলো যদি আমরা রক্ষা না করি তাহলে ভবিষ্যতে কিন্তু এগুলো থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এবং পানাম নগরীতে মাত্র 52টা ভবন, এখানে আমি ছোটবেলায় আমি যখন ক্লাস পড়ে আব্বা আমাকে নিয়ে এসেছিলেন এবং সেখানে আমি 102টা ভবন আমি নিজে গুনেছিলাম, আমি যখন ক্লাস পড়ে। সেখানে এখন ভেঙে চুরে মাত্র আছে 52টি ভবন, তার মধ্যে অনেকগুলো ভবনের জরাজীর্ণ অবস্থা এবং মাত্র এখানে 3টি ভবন রিনোভেট করা হয়েছে। যদি বাকি ভবনগুলোকে রিনোভেট না করা হয় তাহলে অচিরেই কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরকম শোনা আগে আরো অসংখ্য প্রত্নর সম্পদ, সেগুলো রক্ষা করা উচিত, সংস্কার করা উচিত। আমরা এই জন্য আমরা সরকারের প্রশ্নে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ কবি শাহেদ কায়েসকে, সাহসী এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েস এর সাথে দীর্ঘক্ষণ আলাপ করে যেটি আমরা জানতে পেরেছি যে আজকে একজন কবির মায়ায় পড়ে আজকে যেই দ্বীপটি রক্ষা পেয়েছে সেটি অবশ্যই আমাদের রক্ষা করা উচিত, পরবর্তী প্রজন্মকে জানা উচিত আজকের সেই মায়াদ্বীপ একজন কবির দৃষ্টিতে, একজন কবির মায়ায় পড়ে, একজন কবির কবিতার মধ্য দিয়ে সকলের কাছে যেভাবে স্থান করে নিয়েছে। একজন কবি চাইলেই অনেক কিছু করতে পারেন, একজন কবি চাইলেই সমাজের অনেক বেদি দূর করতে পারেন, সেটি এই মায়াদ্বীপ তার দৃষ্টান্ত আমরা মনে করি। এবং অবশ্যই এটি জন্য তাকে অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে এবং ঝুঁকির মধ্যে দিয়ে যে বড় সফলতা আসে তারও একটি দৃষ্টান্ত আজকের এই মায়াদ্বীপ। আজকে আমার এই লাইভের সাথে যুক্ত থাকার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সাহসী এবং স্বপ্নচারী কবি শাহেদ কায়েসকে আমি ধন্যবাদ জানাই আমার এই লাইভটিতে যুক্ত থাকার জন্য। পাশাপাশি যারা লাইভটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে এই ধরনের আন্দোলনের সাথে অবশ্যই আমরা পরবর্তীতে চেষ্টা করব সামিল হওয়ার জন্য। এবং আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষার রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে একজন কবির লেখনীর দ্বারা কিভাবে একটি সামাজিক বেদিকে দূর করা সম্ভব হয়েছে, একটি আন্দোলনের দ্বারা কিভাবে একটি দ্বীপকে রক্ষা করা সম্ভব হয়েছে, একটি চরকে রক্ষা করা সম্ভব হয়েছে। আমরা অবশ্যই যেখানেই সামাজিক বেদি দেখব সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলব এবং সেই স্বপ্নচারী কবির কাছ থেকে আমরা শিখতে পেরেছি আমাদের এই দুঃসাহসিক, তিনি যে তার এই মায়াদ্বীপ রক্ষার যে আন্দোলন, এটিকে আমি বলবো দুঃসাহসিক অভিযান ছিল। সেই দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়েই কিন্তু আজকের এই মায়াদ্বীপ প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আশা করি যে আমাদের এই কবির কাছ থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় রয়েছে। আমরা আরো সময় নিয়ে আলোচনা করলে তার ব্যাপারে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। ভবিষ্যতে তিনি আমাদেরকে সময় দিলে আবারও তাকে আমরা লাইভে সম্পৃক্ত করব, কারণ তার অনেক বই রয়েছে এবং যে বইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি আমাদের অনেক সময়ের প্রয়োজন। আমরা আশা করি আমাদেরকে পরবর্তীতে সাহসী এবং স্বপ্নচারী কবি আমাদেরকে সময় দিবেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। পাশাপাশি আমরা আমাদের আশেপাশে যে প্রত্ন সম্পদ রয়েছে সেটি রক্ষায় আমরা সবসময় কাজ করব, কারণ প্রত্ন সম্পদ রক্ষা পেলে আমাদের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে, মায়াদ্বীপ রক্ষা পেলে আমাদের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। তা আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই লাইভটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।